হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার স্বাগত আমার এই চ্যানেলে পেপার লার্নার্সে। আজকে আমি হিন্দু পেপার অ্যানালিসিস করব। আজকের তারিখ 18/4/2022। আজকের যে নিউজগুলো আছে এবং এডিটোরিয়াল আছে খুব ইম্পর্টেন্ট, সব বন্ধুরা খুব মন দিয়ে শুনবে, ঠিক আছে? আর বেশি কথা না বাড়িয়ে এবার আমি শুরু করছি। প্রথম খবরটা হচ্ছে রিটায়ারমেন্ট স্প্রি ইন এসসি, মানে এসসি বলতে সুপ্রিম কোর্ট, মে অ্যাফেক্ট দ্য এফোর্টস ইন টু স্কেল ডাউন পেন্ডেন্সি। মানে ব্যাপারটা হচ্ছে যে যে সুপ্রিম কোর্টের যারা জাজ আছে তারা তো রিটায়ার হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত অনেক অনেক পেন্ডিং পড়ে আছে কেস, ঠিক আছে? তো সেইটাই নিয়ে এই নিউজটা উঠে এসছে, শোনো সবাই। The row of monthly retirements of judges will start from May, the very month top court goes into its summer recess. The retirement in the topmost rank of the judiciary in 2022 will encompass changes in the powerful Supreme Court collegium and see to new chief justices in a span of months. বুঝলে, মানে এই সুপ্রিম কোর্টের যত জাজ আছে এবার আস্তে আস্তে তাদের তো রিটায়ারের সময় আসছে, কিন্তু এখনো পর্যন্ত মানে ভালো ভালো যারা জাজ আছে এবার কিন্তু এখনো পর্যন্ত অনেক পেন্ডিং কেস পড়ে আছে, সেই ব্যাপারটা নিয়ে আসছি। দেখুন, দ্য সুপ্রিম কোর্ট স্ট্যাটিস্টিক্স 70,362, 70,362 cases are pending with it as on April 1st, 2022, 1st April 2022, though over 19% of them are not ready to be placed before a bench for judicial hearing as they have not completed the required preliminaries, ঠিক আছে? মানে 19%, মানে কিছু কিছু কেস হয়তো অর্ধেক হয়ে আছে, ঠিক আছে, এবং 19% এখনো পর্যন্ত বেঞ্চেই পৌঁছায়নি। তা এই ব্যাপারটি বলেছে বিফোর দ্য বেঞ্চ। আচ্ছা, while 52,110, 52,110 আর অ্যাডমিশন ম্যাটার্স, 18,522টা হচ্ছে রেগুলার হিয়ারিং কেসেস। দ্য নাম্বার অফ কনস্টিটিউশন বেঞ্চ কেসেস বোথ মেন অ্যান্ড কানেক্টেড ম্যাটার্স টোটাল 422। দেখো, একটা জিনিস তোমাদের জানতে হবে, আমি একটু ভালো করে বলি বাংলায়, ভালো করে বোঝো। 2 বছরের যে ভার্চুয়াল সিস্টেমের পর, কারণ পেন্ডেমিক চলছিল, সুপ্রিম কোর্ট যখন ফিজিক্যাল হিয়ারিংয়ে এলো, মানে শুনানি করা শুরু করলো, এমত অবস্থায় দেখা যাচ্ছে বিচারকরা মৃত্যুদণ্ডের মামলাসহ বিচারাধীন বিষয়গুলি দ্রুত শুনানি এবং নিষ্পত্তি করার জন্য বিশেষ বেঞ্চ ব্যবস্থা করছে, ঠিক আছে? এবং এবং ব্যাপারটা হচ্ছে কি, 7 মাসে 7টি আসন্ন অবসর একটি গুরুত্বপূর্ণ সময়। 7 মাসে 7টা যে জাস্টিস রিটায়ার করছে সময় পুনরুদ্ধার, মানে যে পুনরুদ্ধার বলতে তোমার এই যে মধ্যেখানে এটা ভার্চুয়াল সামিটগুলো ভার্চুয়ালি হচ্ছিল, কিন্তু পরে এখন কি হচ্ছে, সেটা ফিজিক্যালি হচ্ছে, ফিজিক্যালি শুনানি চলছে, ঠিক আছে, হিয়ারিং। তা তখন কি হবে, মে স্লো দ্য রিকভারি অ্যাট দ্য ক্রুশিয়াল টাইম। অ্যাডিং টু দিস ইজ দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার আর অলরেডি 2 ভ্যাকেন্সিস, অলরেডি 2টো ভ্যাকেন্সিস। দ্য ওয়ার্কিং জুডিশিয়াল স্ট্রেংথ ইজ 32 এগেনস্ট দ্য স্যাংশন স্ট্রেংথ 34, ঠিক আছে? 34টা তো ধরা হয়, মানে জাজ করা থাকে, এবং সেই জায়গায় 32টা স্ট্রেংথ কাজ চলছে। দ্য ওয়ার্কিং জুডিশিয়াল স্ট্রেংথ অফ 32 এগেনস্ট দ্য স্যাংশন স্ট্রেংথ অফ 34। ক্লিয়ার বন্ধুরা? তারপর দেখো, দ্য রো অফ মান্থলি রিটায়ারমেন্ট will start from the very months the court gets into its summer recess. জাস্টিস বিনীত সরণ যে রিটায়ার করবে 10ই মে, এন লঙ্গেশ্বরা রাও এবং জাস্টিস এম কানভিলকর, তিনি 7ই জুন, মানে দুজনা, লঙ্গেশ্বর হচ্ছে 7ই জুনে রিটায়ার করবে, আর এম খানভিলকর হচ্ছে 29শে সেপ্টেম্বর, ঠিক আছে? আর চিফ জাস্টিস যেটা আমাদের রাম্মানা আছে, উনি 26শে অগস্ট রিটায়ার করবেন। দ্য জাস্টিস ইন্দিরা ব্যানার্জি উইল এক্সিস্ট 23 সেপ্টেম্বর।
দেখো রিডিউসিং দ্য নাম্বার, এর ফলে যিনি এই যে ইন্দিরা ব্যানার্জি যদি চলে যায় তারপরে কি হবে, দ্য নাম্বার অফ উইমেন জাজেস 4 থেকে 3 হয়ে যাবে, ফলোড বাই দ্য জাস্টিস হেমন্ত গুপ্তা অন অক্টোবর 16, ঠিক আছে, এই বছরে। আর জাস্টিস ইউ ললিত সে কি হবে, হু ইজ এক্সপেক্টেড অ্যাজ পার দ্য সেনিয়রিটি নর্ম to be appointed Chief Justice of India after Justice Ramana's retirement, will retire on November 8, 8 November. Justice D.Y. Chandrachud, the only constant in the months of change, no 4 in the collegium, is in the line to take over as CJI from the Justice Lalit for a full 2 years term till November 10, 2024, ঠিক আছে। এইবার দেখো, ইফ নো নিউ অ্যাপয়েন্টস, এই সময় তো এখন অ্যাপয়েন্টস হচ্ছে না, টিল দ্য রিটায়ারমেন্ট অফ জাস্টিস ললিত অন November 8, দ্য ইয়ার মে সি 9 ভ্যাকেন্সিস ইন দ্য কোর্ট, মানে ভ্যাকেন্সিস তো হয়েই যাচ্ছে, ঠিক আছে। নর্মালি no new appointments are made in the final months of an incumbent chief justice tenure, যিনি আছেন তার থাকাকালীনই কোনো রকমভাবে এই মানে এই চিফ জাস্টিস টেনিওর মানে ওই সময় কোনো রকম নতুন রিক্রুটমেন্ট হয় না। জাস্টিস রামানা সাকসেসর জাস্টিস ললিত হ্যাজ আ লিটল ওভার 2 months অ্যাজ টপ জাজ, ঠিক আছে। তা এই হচ্ছে গল্পটা, এটা নিয়ে এসছে আজকে প্রথম নিউজ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। আমি ওই জন্য কিছু বাংলায় এবং আস্তে আস্তে ইংলিশটাই বললাম যাতে সবার সুবিধা হয়। এরপরেরটাই আমি বলছি, যেটা হচ্ছে ব্রিক্স মিট লাইকলি ইন জুন, ইন্ডিয়া টু অ্যাটেন্ড চাইনা হোস্টেড ইভেন্ট। দেখো চায়না এবারে হোস্ট করছে ব্রিক্সের। এবার আমি আসি, ভালো করে শোনো। Delhi's confirmation comes weeks after the visit of Foreign Ministry Wang Yi. চায়নার যে ফরেন মিনিস্টার কিন্তু দিল্লিতে এসেছিল, ওয়াং ই, আমি একবার বলেওছিলাম। তা এইটা দেখো, উইকস আফটার দ্য ভিজিট অফ চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াং হি টু দিল্লি, ইন্ডিয়া অ্যাগ্রিড টু অ্যাটেন্ড আ ভার্চুয়াল সামিট অফ লিডার্স অফ দ্য ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চাইনা অ্যান্ড সাউথ আফ্রিকা। ব্রিক্স তো এটা নিয়ে গঠিত, BRICS, Brazil, Russia, India, China and South Africa grouping, likely to be held at the end of June, ঠিক আছে। The dates of meeting which will see PM Narendra Modi আমাদের on the same platform as Russian President Vladimir Putin, Chinese President Xi Jinping and leaders of the Brazil and South Africa for the first time since the Ukraine the war, মানে ইউক্রেন ওয়ার হওয়ার পর এই প্রথম এতদিন পর ব্রিক্সের সামিট হচ্ছে, আর স্টিল বিং ফাইনালাইজড। দ্য সোর্স সেড দো জুন 23 and 24 হয়তো সাজেস্ট করা হয়েছে জুনের। ইন্ডিয়া ওয়েস্টেড লাস্ট ইয়ার, ইন্ডিয়া ওয়েস্ট করেছিল লাস্ট ইয়ারে, হেল্ড ভার্চুয়ালি অ্যান্ড অ্যাটেন্ডেড বাই দ্য 5 লিডার্স, এই 5 লিডার্সও সেখানে জমায়েত হয়েছিল। দিস ইয়ার হোস্টেড, এই ইয়ারে হোস্ট করছে চায়না, সিন্স দ্য টেনশন ব্রোক আউট অ্যাট দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। যদিও টেনশন ব্রোক আউট হয়েছে কিন্তু মানে বলা যায় না কখন কি হয়, ডিউ টু দ্য PLA ট্রান্সগ্রেশনস ইন এপ্রিল 2020। কি PLA ফুল ফর্ম কি? পিপল লিবারেশন আর্মি, ট্রান্সগ্রেশন ইন এপ্রিল 2020-তে, ঠিক আছে। Ahead of this year's summit, Foreign Minister Wang Yi visited Delhi last month, which was seen as possibly gradual normalization. না, এটা একটা বোঝা যাচ্ছে যে একটা নর্মালাইজেশনের পর্যায়ে আসছে, এবার দেখা যাবে যে কি হয় অ্যাকচুয়াল। সিগনিফিক্যান্টলি লিডার্স অফ দ্য G7 গ্রুপ, কম্প্রাইজিং যারা আছে G7-এ ওয়েস্টার্ন কান্ট্রি ওই দিকটা করে, জার্মানি, ফ্রান্স, দ্য ইউনাইটেড কিংডম, Italy, Japan, Canada, USA will meet in Bavarian Alps on June 26 and 28.
just a couple of days after the proposed BRICS summit. আচ্ছা, এই দিক থেকেও হচ্ছে, ওই দিক থেকেও হচ্ছে, কী হবে দেখা যাক এবার আলোচনাটা। ইট ইজ আনক্লিয়ার ওয়েদার, যদি এটা আনক্লিয়ার, নরেন্দ্র মোদী, PM নরেন্দ্র মোদী আমাদের, who is already traveling for a bilateral meeting to Germany on May 1st, is on the list of special invited to the G7 summit. G7 সামিটেও তাকে ডাকা হয়েছে, which is still being prepared, official said. The BRICS summit are underway. যাই হোক, এটা দেখা যাক কি হয়, কোন মানে কি হয় মিটিংটা। In a meeting on April 12, BRICS health minister, including Mansukh Mandavia, held a virtual launch of the BRICS vaccine R&D center. ক্লিয়ার? এবার যেহেতু ব্রিক্স আর G7 এর কথা উঠে এসছে, G7টা তো কিছু বলে দিলাম, ব্রিক্সের যে কথাটা উঠে এসছে একটু ভালো করে শুনে নাও। অ্যাক্রোনিম কয়েন্ড অ্যাসোসিয়েটেড 5 মেজর, যেটা আমি একটু আগে বললাম, যারা ইমার্জিং ইকোনমিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রিক্স ফাউন্ডেড হয়েছিল 2006-এ। ব্যাপারটা হচ্ছে যে তখন ব্রিক ছিল, এস আর ছিল না। যখন সাউথ আফ্রিকা 2010 সালের 24শে ডিসেম্বর যুক্ত হলো ব্রিককে, তখন সেটা ব্রিক্স হয়ে গেল। আগে ছিল BRIC, পরে হয়ে গেল BRICS। আর ইন্ডিয়া থেকে আমাদের PM নরেন্দ্র মোদী যুক্ত হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সাউথ আফ্রিকা প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, আর ব্রাজিল হচ্ছে প্রেসিডেন্ট জের বলসোনারো, চায়না এবারে 2022-এর হোস্ট করবেন প্রেসিডেন্ট জি জিনপিং। এম কি ব্রিক্সের? এম হচ্ছে প্রমোটিং পিস, সিকিউরিটি, ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন অ্যামং দ্য 5 কান্ট্রিজ অ্যান্ড significantly contributes to the establishment of a more equitable and fair world, যাতে কোন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। বোঝা গেল বন্ধুরা? তাহলে এইটা নিয়ে আজকে আলোচনা করলাম। আর সব থেকে একটা জিনিস মনে রাখবে, যেটা আমি বলে দিই, যে এই যে ব্রিক্সের প্রথম সামিট হয়েছিল, ব্রিক্সের প্রথম সামিট হয়েছিল রাশিয়াতে, যেটা হচ্ছে 2009। 2006-এ তৈরি হয়েছিল, কিন্তু প্রথম সামিট হয়েছিল 2009। ক্লিয়ার বন্ধুরা? চলো এরপরে যে নিউজটা আসছে সেটা আমি বলি। ইন্ডিয়া গেটস এক্সটেনশন টু সেন্ড আফগান এড। এই যে মধ্যখানে যে আফগানিস্তানে যে তালিবান দখল করে নিল, ঠিক আছে, এখন তালিবানের ওখানে শাসন চলছে। তা এমন অবস্থায় তো অনেক কিছু, মানে খাবার স্কারসিটি হয়ে গিয়েছিল, ইকোনমি ডাউন হয়ে গিয়েছিল আফগানিস্তানে, হ্যাঁ, মানুষজন কিছু খেতে পাচ্ছিল না। তা ইন্ডিয়া অ্যাজ আ হিউম্যানিটারি অ্যাসিস্ট্যান্স হিসেবে গম পাঠিয়েছিল, ঠিক আছে, এবং এখনও পর্যন্ত সেই পাঠানোর ব্যবস্থাটা চলছে। মধ্যখানে পাকিস্তান, ওদের আফগানিস্তানে তো ইন্ডিয়া যাচ্ছিল, সে পাকিস্তানের বর্ডার ওইখানে হয়ে, কিন্তু পাকিস্তান মধ্যখানে পারমিট দিচ্ছিল না, মানে করতে চাইছিল না এই ব্যাপারটা, ঠিক আছে। তা কিন্তু এখন সেই পারমিটটা দিয়েছে। সেটা হচ্ছে কি, পাকিস্তান অন সানডে এক্সটেন্ডেড ফর 2 months the period for India to transport 50,000 tons of wheat and life-saving medicines as humanitarian assistance to war-torn Afghanistan via the Atari-Wagha border crossing. ওই Atari-Wagha, আটারি তো আমাদের এই দিকটা, আর বগা ওই দিকটা, মানে যে সীমানাটা সেটাই, Atari-Wagha border crossing. The foreign officer said that the time granted for the transportation of the humanitarian assistance expired on, already expired হয়ে গেছে 21শে মার্চ, কিন্তু আরও টাইম চেয়েছে, আরও এক্সটেনশন করেছে টাইমটা। The government of India recently requested for an extension of complete the transportation. India had committed 50,000 tons of wheat for Afghanistan because of food shortages. Pakistan agreed to facilitate both Afghanistan and India through safe and duty-free transportation of the commodity. India has signed on more memorandum of understanding with the World Food Programme on the distribution of wheat to Afghanistan. ঠিক আছে, তাহলে প্রথমে অ্যালাউ করছিল না, কিন্তু এখন অ্যালাউ করছে। তা এইবার
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কথাটা যেহেতু উঠে এলো, একটু ভালো করে বলে দিয়ে শুনে নাও। দেখো, এটা হচ্ছে লিডিং হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, সেভিংস লাইভস অ্যান্ড চেঞ্জিং লাইভস, ডেলিভারিং ফুড অ্যাসিস্ট্যান্স ইন এমার্জেন্সির সময়, ঠিক আছে, অ্যান্ড ওয়ার্কিং উইথ দ্য কমিউনিটিস টু ইমপ্রুভ নিউট্রিশন অ্যান্ড বিল্ড রেজিলিয়েন্স। আর এটা ফর্ম করেছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম 1961 সাল বাই দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অ্যান্ড ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি মিলে। এর হেডকোয়ার্টার হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের রোম, ইটালি। ইট ইজ অলসো আ মেম্বার অফ ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রুপ, UNSDG, a coalition of UN agencies and organizations aimed at fulfilling the sustainable development goals. সাস্টেনেবল মানে কোনো রকম ক্ষতি না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস করার জন্যই এগুলির লক্ষ্য। এবার আমি তোমাদেরকে একটু বলে দিই এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসটা কি। দেখো, 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের আমাদের উল্লেখ আছে, এবং সেইগুলোর ওপর বেস করে সেইগুলো ফুলফিল করার জন্যই এত কিছু এই ফুড অ্যান্ড অর্গানাইজেশনের। দেখো, প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হচ্ছে, প্রথমটা হচ্ছে নো পভার্টি, দ্বিতীয়টা হচ্ছে জিরো হাঙ্গার, এটা সংখ্যা আছে, তৃতীয় নাম্বার পরপর, তৃতীয় নাম্বার হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, চতুর্থ নাম্বার হচ্ছে কোয়ালিটি এডুকেশন, পঞ্চম নাম্বার হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, এগুলো কোয়েশ্চেন আকারেও আসে কিন্তু পঞ্চমটা কি বলা হয়েছে, ষষ্ঠ হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন, 7 নম্বর হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, 8 নম্বর হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, 9 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার, 10 নম্বর হচ্ছে রিডিউসড ইনইকুয়ালিটি, 11 নম্বর হচ্ছে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, 12 নম্বর হচ্ছে রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন, 13 নম্বর হচ্ছে ক্লাইমেট অ্যাকশন, 14 নম্বর হচ্ছে লাইফ বিলো ওয়াটার, 15 নম্বর হচ্ছে লাইফ অন ল্যান্ড, 16 নম্বর হচ্ছে পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস, 17 নম্বর হচ্ছে পার্টনারশিপস ফর দ্য গোলস। ঠিক আছে, বন্ধুরা, এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অ্যাসিস্ট করছে 88টা কান্ট্রিজ, হ্যাজ অ্যাসিস্টেড 97 মিলিয়ন পিপল, ঠিক আছে, ইন 2019। তার জন্য 2020-তে এই WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম নোবেল প্রাইজ পেয়েছে ফর ইটস এফোর্টস টু কমব্যাট হাঙ্গার, বেটারিং কন্ডিশনস ফর পিস ইন কনফ্লিক্ট affected areas and preventing the use of hunger as a weapon of war and conflict. ঠিক আছে, এই যে মানুষ যখন খেতে পায় না, খুব প্রবলেমে চলে, তাদেরকে ঠিক মতো ইনিশিয়েটিভ প্রোভাইড করা, এবং তার জন্যে এবারে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, 2020 সালে পেয়েছিল। চলো, এরপরে যে খবরটা আসছি সেটা হচ্ছে এক্সপ্লেন গ্রিন ক্রিমেশন মেথডস। দেখো, একটা সংস্থা উঠে আসছে এই নিউজটা বলার সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে NGT, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। বলেছে যে এই যে ক্রিমেশন হয়, মানুষ মারা যাওয়ার পর যে ক্রিমেশন করা হয়, যেখানে কাঠ ইউজ করা হয়, সেই কাঠ 350 থেকে 450 কেজি পর্যন্ত দরকার হয়ে থাকে বার্ন করার জন্য, এবং সেই বার্নটা যখন ধোঁয়াটা ওপেন পলিউশনে যাচ্ছে, ঠিক আছে। তাছাড়া NGT একেবারে ক্লিয়ার করে দিয়েছে, যে লেখার মধ্যে যে ক্লিয়ার করেছে যে ইট হ্যাজ নো ইন্টেনশন টু হার্ট এনি রিলিজিয়াস বিলিফ। ক্লিয়ার, জাস্ট বলতে যাচ্ছে যে পরিবেশটা দূষিত হচ্ছে, কিন্তু রিলিজিয়াস বিলিফে কোনো রকম হার্ট করতে চাইছে না। দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল হ্যাজ ডিরেক্টেড অল স্টেটস অ্যান্ড ইউটিস to switch over to environment-friendly methods of cremation and explore the viability of electric and piped natural gas. ওই যে ইলেকট্রিক যে চুল্লিটা আছে, ইলেকট্রিক চুল্লি, পাইপ ন্যাচারাল গ্যাস, সেখানে ক্রিমেশনের কথা বলছে পুরোপুরি, ঠিক আছে, অ্যালংসাইড উড টু কার্ভ এয়ার পলিউশন। এই যে উড, সেটা হচ্ছে এয়ার পলিউশন করে ফেলে, তা এইটাই নিয়ে খবরটা এসছে, ঠিক আছে। চলো, এরপরে যে খবরটা আসছে সেটা জাস্ট শুনে রেখে দাও,
উড়িষ্যা প্ল্যান স্টেপস এগেনস্ট স্নেক বাইটস। মানে দেখা যাচ্ছে 5,964টা পিপল 2015-16 সাল একদম পুরোপুরি এতজন কিন্তু সাপের কামড়ে মারা গেছে। এটা এস্টিমেট দেখছি, এস্টিমেট টেনের ডাটা রিলিজ হয়েছে। তা সেই জন্য উড়িষ্যা প্ল্যান করছে যে কিভাবে এই স্নেক বাইট থেকে প্রতিরোধ করা যায়, ঠিক আছে, সেইটা নিয়েই খবরটা এসছে। আচ্ছা, তারপরের যে খবরটা হচ্ছে বরিস জনসন। বরিস জনসনকে ইংল্যান্ডের পিএম। বরিস জনসন টু স্টার্ট ইন্ডিয়া ভিজিট ফ্রম গুজরাট। দেখো উনি আসবেন, দিয়ে গুজরাট থেকে তার শুরু হবে, ভিজিটটা শুরু হবে। মিট উইথ লিডিং ইন্ডাস্ট্রিজ, আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি আছেন গৌতম আদানি, তার সঙ্গে দেখা করবে ডিউরিং হিজ ভিজিট টু ইন্ডিয়া। কবে সেটা? 21শে এপ্রিল, which begins on 21st April. Announcing the upcoming visit, Mr. Johnson urged that democracies should unite in the face of growing challenges from autocracies. এখন বেশি অটোক্রেটিস দেখা যাচ্ছে ডেমোক্রেটিস থেকে, ডেমোক্রেসির ওপর জোর দেওয়ার কথা বলছে। এছাড়াও কি খবর হবে এখানে? জব ক্রিয়েশন, কি কি আলোচনা হবে ওনাদের মধ্যে? জব ক্রিয়েশন, ইকোনমিক গ্রোথ, এনার্জি সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স এর ওপর আলোচনা হবে, এবং ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের ব্যাপারটাও আলোচনার কথা বলা হয়েছে। ক্লিয়ার? তাহলে এরপর আমি ঢুকে যাচ্ছি এডিটোরিয়ালে। ভালো করে বুঝবে, এডিটোরিয়ালও ইম্পর্টেন্ট আছে আজকে। দ্য ফাংশনিং অফ দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খুব ধীরে সুস্থে শুনবে, খুব কাজে দেবে কিন্তু। দেখো আজকে পুরোপুরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পুরো ফাংশনের কথাটা বলেছে, ভালো করে শুনবে। প্রথমে একটা শব্দ আসে, মানে অ্যাক্রোনিম যেটাকে বলা হয়, অ্যাব্রিভিয়েশন, PMLA, প্রিভেনশন অফ মানি লন্ডারিং, এবং এটা অ্যাক্টে পরিণত হয়েছিল 2002-তে, ঠিক আছে। এই PMLA ব্রড করেছিল কারণ নিয়ে আসা হয়েছিল টু প্রিভেন্ট পার্কিং অফ মানি আউটসাইড ইন্ডিয়া and to trace out the layering and the trail of money. The ED got its power to investigate these crimes under section 48 and 49 of the act. কি হয়েছে? যে সমস্ত টাকা পয়সা দেশের বাইরে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে ধরো সম্পত্তি কেনা বা কিছু কেনা, কিছুর জন্য মানে টাকাগুলো পুরো নয়ছয় করে দিচ্ছে, তো সেইটার জন্য কিন্তু এই PMLA একটা চালু হয়েছিল। প্রিভেনশন অফ মানি লন্ডারিং, যেটা হচ্ছে মানি লন্ডারিং হচ্ছে, সেটাকে প্রিভেন্ট করার জন্য 2002 সালে একটা করা হয়েছিল। হোয়েন এভার এনি অফেন্স ইজ রেজিস্টার্ড বাই আ লোকাল পুলিশ, যদি লোকাল পুলিশ, ভালো করে বুঝবে কিন্তু, লোকাল পুলিশ যদি কোনো রেজিস্টার করে অফেন্স which has generated proceeds of crime over and above 1 crore, and the ED steps in. The ED can also carry out search property and seizure money, ঠিক আছে, কীভাবে সিজ করেছে মানিটা, তখন সিজ করে মানে ইয়েটা করে দেবে ওর অ্যাকাউন্টটা, যখন অ্যাকাউন্টে ধরো বিভিন্ন অ্যাকাউন্টে যখন টাকাটা ট্রান্সফার হয়েছে এবং সেটা সম্পত্তি কেনার জন্য টাকা যে, তখন সেই অ্যাকাউন্টগুলোকে সিজ করে দেয় যখন সাসপেক্ট হয়, if it suspect money has been laundered, ঠিক আছে। সিন্স PMLA, আমি এবার শর্টে বলে দিচ্ছি, আমি জাস্ট একবার বলে দিচ্ছি, প্রিভেনশন অফ মানি লন্ডারিং। সিন্স দ্য PMLA was enacted only in 2005, any ill-gotten property acquired before the year 2005 has no case under PMLA। 2005-এর আগে যদি থাকে এবং সেইগুলো যদি অ্যাকোয়ার্ড না হয়, ইল গটেন প্রপার্টি অ্যাকোয়ার্ড বিফোর দ্য ইয়ার অফ 2005 হ্যাজ নো কেস আন্ডার PMLA। দ্য ED, ভালো করে বুঝবে, দ্য ED ইজ ইন দ্য নিউজ নাও অ্যান্ড অফেন, ঠিক না। ইট গোজ ব্যাক টু 1 মে, একটু ভালো করে হিস্ট্রি শুনে না, কী হয়েছিল। 1 মে 1956, when an enforcement unit was formed
in the Department of Economic Affairs for handling exchange control laws violation under the Foreign Exchange Regulation Act. The ED today is a আজকের দিনে ইডি কিন্তু মাল্টি ডাইমেনশনাল অর্গানাইজেশন ইনভেস্টিগেটিং ইকোনমিক অফেন্সেস আন্ডার দ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট PMLA, ফিউজিটিভ ইকোনমিক অফেন্সেস অ্যাক্ট, আর একটা কি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অ্যান্ড ফেরা। ঠিক আছে, এবার কি কথাটা উঠে আসছে, বলছে কোশ্চেন একটা উঠে আসছে, ফ্রম হোয়ার ডাজ দ্য ইডি গেটস ইজ পাওয়ার। ইডি এই যে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের যে আছে যে ডিরেক্টরেট, এটা এই ইনস্টিটিউটটা কোথা থেকে পাওয়ার পায় বাংলায় বলতে গেলে। দেখো, টু কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট মানি লন্ডারিং এর জন্যই এটা তৈরি করা হয়েছে। PMLA was brought in for the exact reason in 2002 but it was enacted only in 2005. মানে এটা এক্সাক্ট রিজনের জন্য নিয়ে আসা হয়েছিল 2002-তে, কিন্তু এনাক্টেড হয়েছিল 2005-এ। দ্য অবজেক্টিভ ওয়াজ টু প্রিভেন্ট পার্কিং অফ দ্য মানি আউটসাইড ইন্ডিয়া, এটা একটু আগেই বললাম আমি, অ্যান্ড টু ট্রেস আউট দ্য লেয়ারিং বলতে ট্রেস আউট লেয়ারিং মানে কি, আমার কাছে কিছু টাকা, ওর কাছে কিছু টাকা, ওর কাছে কিছু টাকা, কেউ আবার টাকাটাকে সম্পত্তির কাজে লাগিয়ে দিয়েছে। এই যে লেয়ারিং কীভাবে কার কাছে টাকা পৌঁছেছে, কে কত টাকা দিয়েছে, কার কাছে কত টাকা এসেছে, এই ব্যাপারগুলো নিয়ে। অ্যান্ড দ্য ট্রেল অফ মানি। সো অ্যাজ পার দ্য অ্যাক্ট দ্য ইডি গট ইটস পাওয়ার টু ইনভেস্টিগেট আন্ডার সেকশন 48। কি দেয় সেকশন 48-এ ইডিকে? অথরিটিস আন্ডার অ্যাক্ট, অ্যান্ড 49-এ সেকশন 49-এ দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পাওয়ার্স অফ দ্য অথরিটিস অ্যান্ড দ্য আদার অফিসার্স। ইফ মানি হ্যাজ বিন লন্ডার্ড অ্যাব্রড, যদি বাইরে যায় তাহলে PMLA কোর্ট কনস্টিটিউটস অ্যাজ পার দ্য অ্যাক্ট হ্যাজ দ্য রাইট টু সেন্ড আ লেটার অফ রেগুলেটরি আন্ডার সেকশন 105-তে কি বলা হয়েছে? রেসিপ্রোকাল অ্যারেঞ্জমেন্টস রিগার্ডিং প্রসেসেস, অন্য পদ্ধতি ইউজ করবে, অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। ঠিক আছে, দ্য সেড গভর্নমেন্ট ক্যান দ্য শেয়ার দ্য ডকুমেন্টস, তখন এই যে গভর্নমেন্ট সেড দ্য গভর্নমেন্ট শেয়ার দ্য ডকুমেন্টস অ্যান্ড এভিডেন্স নিডেড বাই দ্য এজেন্সি। দেখো একটা জিনিস, এইখানে প্রতিরোধমূলক ব্যাপারটা কিন্তু মানুষের মনে একটা প্রতিবন্ধকতা, ভয় তৈরি করে। কারণ এই যে নিয়মটা চালু হয়েছে, অনেকে যদি এই ভুল কাজ করে থাকে তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি করবে। হোয়েন এভার এনি অফেন্স ইজ রেজিস্টার্ড বাই দ্য লোকাল পুলিশ, যদি লোকাল পুলিশ যদি রেজিস্টার করে, হুইচ হ্যাজ জেনারেটেড প্রসিডস অফ ক্রাইম ওভার অ্যান্ড অ্যাবভ 1 crore, the investigating police officer forwards the detail to the ED। ঠিক আছে, এবার যদি অল্টারনেটিভলি যদি হয়, ইফ দ্য অফেন্স কাম আন্ডার দ্য নলেজ অফ সেন্ট্রাল এজেন্সি, দে ক্যান দেন কল ফর দ্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, কি FIR, ফুল ফর্ম কি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর চার্জ শিট গঠন করে। If it has been filled directly by the police officials, this will be done to find out if any laundering has taken place। ঠিক আছে বন্ধুরা, এবার আমি একটু আলোচনা করে ভালো করে বোঝো লোকাল পুলিশ এবং ইডির মধ্যে পার্থক্যটা কি। দেখো, ধরো যদি কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে চুরি হয়, টাকা পয়সা চুরি করে, স্থানীয় পুলিশ প্রথমে অপরাধকে তদন্ত করবে, যে অপরাধী আছে তাদেরকে তদন্ত করবে। যদি জানা যায় যে ব্যাংকের প্রতিষ্ঠাতা সমস্ত টাকা নিয়েছিলেন এবং খরচ বা ব্যবহার না করে নিজের বাড়িতে রেখে দিয়েছে, তবে অপরাধটা কেবল কিন্তু চুরি, সেক্ষেত্রে লোকাল পুলিশই হ্যান্ডেল করবে, ইডির কোনো ভূমিকাই নেই এখানে। ঠিক আছে, কারণ অলরেডি টাকাটা সিজ হয়েছে। কিন্তু যদি এই পরিমাণ টাকাটা চুরি হয়েছে এবং 4 বছর পর বা 5 বছর পর সম্পত্তি ক্রয় চলছে, ঠিক আছে, ক্রয় করা হচ্ছে, তাহলে সেই অর্জিত অর্থ বাজারে ফিরিয়ে আনার জন্য, ক্লিয়ার বন্ধুরা, অথবা ধরো যদি দেশের বিভিন্ন স্থানে সম্পত্তি কেনার জন্য কাউকে অর্থ দেওয়া হয়,
তাহলে অর্থের লন্ডারিং হচ্ছে, এটা স্বাভাবিক। তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখানে পদক্ষেপ নেবে, ইন্টারফেয়ার করবে অর্থ পুনরুদ্ধারের জন্য, সম্পত্তি লেয়ারিংয়ের যে ব্যাপারটা হয়েছে এবং সংযুক্তি ঘটাবে, খতিয়ে দেখবে। 1 কোটি টাকা চুরি হলে পুলিশ অফিসাররা চুরির তদন্ত করবে, আর 1 কোটি টাকা উদ্ধারের জন্য অভিযুক্ত সম্বন্ধে সংযুক্ত করবে। এটাই হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার? এছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আরও কিছু রোলস আছে, যেটা হচ্ছে সেকশন 16-এ বলা হয়েছে পাওয়ার অফ সার্ভে করতে পারবে। সেকশন 17-এ বলা হয়েছে সার্চ অ্যান্ড সিজার অফ PMLA, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। অন দ্য বেসিস অফ দ্যাট, এইগুলো যখন হয়ে যাবে, দ্য অথরিটিস উইল ডিসাইড ইফ অ্যারেস্ট ইজ নিডেড অ্যাজ পার সেকশন 19, পাওয়ার অফ অ্যারেস্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে শোনো, আন্ডার সেকশন 50, পাওয়ার অফ অথরিটিস রিগার্ডিং দ্য সামন্স করতে পারে, প্রোডাকশন অফ ডকুমেন্টস অ্যান্ড গিভ এভিডেন্স দিতে হবে যদি কোনো থাকে এভিডেন্সের। দ্য ED ক্যান অলসো ডাইরেক্টলি ক্যারি আউট সার্চ অ্যান্ড সিজার উইথাউট কলিং দ্য পার্সন, কোনো রকম কল করবে না, ডাইরেক্ট সরাসরি সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা রাখে ফর কোয়েশ্চেনিং। It is not necessary to summon the person first and then start with the search and seizure. দেখো বন্ধুরা, একটা কথা বলি, যদি ধরো কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, ভালো করে বুঝবে, তাহলে ED প্রসিকিউশন দায়ের করার জন্য 60 ডেজ সময় পায়। কারণ এই যে PML এর অধীনে শাস্তি খাতে বছরে বেশি হয় না, 60 দিনের বেশি হয় না। ঠিক আছে? যদি গ্রেপ্তার না করা হয়, সম্পত্তি অ্যাটাচ হয় বা সংযুক্তিকরণ হচ্ছে, তাহলে 60 দিনের মধ্যে দ্য প্রসিকিউশন কমপ্লেন্ট অ্যালং উইথ অ্যাটাচমেন্ট অর্ডার ইজ টু বি সাবমিটেড বিফোর দ্য অ্যাডজুডিকেটিং অথরিটি। যে আইনের দ্বারস্থ যে অ্যাডজুকেটিং যে অথরিটি, তার কাছে কিন্তু এই কমপ্লেনটা অ্যাটাচমেন্ট করে দিতে হবে উইদিন 60 ডেজ। যদি একটি অবৈধ অর্জিত সম্পত্তি 2005 সালের আগে অধিগ্রহণ করা হয় এবং নিষ্পত্তি করা হয়, তাহলে কিন্তু PML এর অধীনে কোনো মামলা নেই। 2005 সালের আগে দখল করা হয়েছিল, পরে সম্পত্তি ক্রয়ের জন্য ব্যবহার হয়েছে, কালো টাকা এবং ব্যক্তি PML, তখন কিন্তু অধীনে আসবে, যে ব্যবহার হচ্ছে। আন্ডার সেকশন 3, অফেন্স অফ মানি লন্ডারিং, এই জন্য ব্যক্তি অর্থ পাচারের জন্য দোষী যদি সেই ব্যক্তি একাধিক প্রত্যক্ষ বা পরোক্ষ গোপন দখল, অধিগ্রহণ, ব্যবহার বা অবিকৃত হিসাবে প্রজেক্ট করা, যদি এইগুলো করে থাকে, অর ক্লেমিং অ্যাজ আনটেইনড প্রপার্টি টু এনি ম্যানার, তাহলে কিন্তু এই আওতায় চলে আসবে PMLA-তে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। তাহলে আশা করি বন্ধুরা, তোমাদেরকে আমি এতক্ষণ ধরে যেটা বোঝালাম, দ্য ফাংশনিং অফ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কী কাজ মানি নিয়ে, মানি লন্ডারিংয়ের ব্যাপার নিয়ে, সেটা ডিটেলসে বললাম। তোমরা ভালো করে শুনবে এটাকে। চলো, তারপরে যে এডিটোরিয়ালটা এসছে সেটা হচ্ছে দ্য স্ট্যাটাস অফ ইন্ডিয়াস ন্যাশনাল সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি। দেখো, রিপোর্ট 2021 সাল অনুযায়ী বোঝা যাচ্ছে যে ইন্ডিয়াতে নাকি সব থেকে বেশি অ্যাটাক হয়েছে। অ্যাজ পার আমেরিকান সাইবার সিকিউরিটি ফার্ম প্যালো অ্যাল্টো নেটওয়ার্ক, আমেরিকার যে প্যালো অ্যাল্টো নেটওয়ার্ক আছে 2021 সালে রিপোর্ট করেছে যে মহারাষ্ট্রতে at the most dangerous area. Maharashtra was the most targeted state in India, facing 42% of all ransomware attacks. The report stated that India is economically profitable regions for all hackers group. মানে মজা পেয়েছে এখানে।
Indian organization witnessed 218% increase in ransomware, higher than the global average of 21% software. এবং সার্ভিসে কি হচ্ছে 26% অ্যাটাক হচ্ছে, ক্যাপিটাল গুডস 14% and public sector 9% were among the most targeted sectors. Increase in such attacks has brought to light the urgent need for strengthening Indians সাইবার সিকিউরিটিটাকে স্ট্রং করতে হবে। তাহলে এই যে জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, যে সফটওয়্যারে হচ্ছে, সার্ভিসের ক্ষেত্রে, ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে, পাবলিক সেক্টরের ক্ষেত্রে। তা এই যে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে এসছে, সেটা 2020-তে, একটু এই ব্যাপারে জেনে নাও। বলছে ইট ইজ বিং ফর্মুলেটেড বাই দ্য অফিস অফ ন্যাশনাল সাইবার সিকিউরিটি, কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে অ্যাট দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট। সাইবার সিকিউরিটি প্রোটেক্টিং করে সাইবার স্পেসে, ঠিক আছে, যে ইনক্লুডিং কি প্রবলেম হতে, ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার ফ্রম অ্যাটাক, ড্যামেজ মিস ইউজ করে, ইকোনমিক এক্সপিওনেজ করে। দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল 3 টায়ার অর্গানাইজেশনের উপর নিয়ে গঠিত। পলিটিক্যাল, ইকোনমিক আর হচ্ছে এনার্জি অ্যান্ড সিকিউরিটি ইস্যু নিয়ে অফ স্ট্র্যাটেজিক কনসার্ন, এগুলোর উপর থাকা দরকার। টু ইমপ্রুভ সাইবার অ্যাওয়ারনেস, এগুলো তো অবশ্যই থাকা দরকার, অ্যাওয়ারনেস করতে হবে। কারণ অনেকেই নিজের ছবি বা কিছু পার্সোনাল ব্যাপার সব নেটওয়ার্কে ছেড়ে দিচ্ছে, এ করছে, ভাবছে যে সব ভালো হচ্ছে, কিন্তু অনেক সময় অ্যাটাকে পড়ে যায়, তখন পরিস্থিতি মানে একদম জটিল হয়ে যায়। ইন্ডেক্স, আর একটা কী করা দরকার যাতে স্ট্র্যাটেজিকটা মানে আরও শক্তিশালী হয়ে ওঠে, ইন্ডেক্স করা দরকার। ইন্ডেক্স কেন করা দরকার, সেগুলোকে মনিটর করতে পারবে, কোথায় কীরকম হ্যাক হচ্ছে বা কী প্রবলেম দেখা যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু ট্যাকেল করতে পারবে ইমিডিয়েটলি। আর মানে হওয়ার আগেই সেটাকে একদম নিষ্পত্তি করে দেওয়াই ভালো আমার মতে। A separate budget for cyber security is suggested. We need to prevent cyber attack. ইউএসএ তো হয়েছিল, ইউএসএতে সাইবার অ্যাটাক হয়েছিল, তাদের কিন্তু ট্যাকল করার ক্ষমতা রাখে, যেহেতু এত বড় বড় দেশ, এছাড়া আছে রাশিয়া, চায়না, আরও অন্যান্য দেশ আছে, তারা কিন্তু ট্যাকল করে। কিন্তু ইন্ডিয়া বড় দেশ হওয়া সত্ত্বেও এই টেকনোলজিটা একটু উন্নত করতে হবে আমাদেরকে। আফটার প্যান্ডেমিক অল ওয়ার্কার্স ডিজিটাইজ, মানে প্রত্যেকটা কাজ মানুষজন ডিজিটালাইজডে কাজ করছে, আর এখানেই হ্যাক করার একটা প্রবণতা বেড়ে গেছে, তাই এটা চেঞ্জ করার খুব প্রয়োজন আছে। রিসেন্টলি একটা উদাহরণসহ বলি, যে রেড ইকো বলে একটা চাইনিজ গ্রুপ আছে, তারা ম্যালওয়্যার সফটওয়্যার দ্বারা অ্যাটাক করেছিল ইন্ডিয়াতে। এছাড়া সিরাম ইনস্টিটিউটে অ্যাটাক হয়েছিল, ইউএসের সোলার উইন্ডস হ্যাকও হয়েছিল। তা এত কিছু সিচুয়েশন হচ্ছে, আরও অ্যাটাক আছে, যেগুলো আমি 2-3টে উদাহরণ দিলাম। গভর্নমেন্ট হিউজ ডাটা যেটা থাকে আমাদের তথ্য সম্বন্ধে, সব কিছু থাকে তো গভর্নমেন্টের কাছে, তা সেটা যদি হ্যাক হয়ে যায় তাহলে আরও বড় প্রবলেম গোটা দেশের পক্ষে। পার্সোনাল ইনফরমেশন হ্যাক হয়ে যাচ্ছে, বিজনেস হ্যাক হয়ে যাচ্ছে, লোকসান হচ্ছে, এতে টাকা পয়সার লোকসান হবে তো যদি বিজনেস হ্যাক হয়ে যায়। তাই জন্য সাইবার সিকিউরিটি খুব দরকার এখন, টু প্রিভেন্ট সাইবার প্রবলেম। আর এই যে সাইবার যে প্রবলেমগুলোর জন্য কিছু ইনিশিয়েটিভ ভারত সরকার নিয়েছে, সেগুলো একটু নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে সাইবার সুরক্ষিত ভারত ইনিশিয়েটিভ, তারপর হচ্ছে অনলাইন সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, সাইবার স্বচ্ছতা কেন্দ্র, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন অর্গানাইজেশন, ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টার, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, আর ন্যাশনাল সাইবার পলিসি 2013। তা এতগুলো পদ্ধতি ভারত সরকার নিয়েছে। আশা করি এই ব্যাপারটা নিয়ে আরও স্ট্রেংথেন হবে, কারণ যেহেতু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, তো সুতরাং সাইবার সিকিউরিটি মাস্ট দরকার। আচ্ছা, তারপরে যে এডিটোরিয়ালটা আছে সেটা আলোচনা করে আসি। আর নর্থ পোল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ভালো করে বুঝুন। দ্য ওয়ার্ক অ্যান্ড কন্ট্রিবিউশনস অফ ওয়াই নায়াদাম্মা
নায়োদম্মা বলে একজন নায়োদম্মা বলে একজন সায়েন্টিস্ট আছে এবং খুব গ্রেট এবং একদম রিনাউন্স পার্সন, মানে পুরো গোটা সবাই জানেন এনার সম্বন্ধে। তা ডেমনস্ট্রেট করেছে অ্যাজ সায়েন্টিস্ট অ্যান্ড টেকনোলজি ক্যান বি এজেন্ট অফ চেঞ্জ, মানে কীভাবে সায়েন্স টেকনোলজিতে চেঞ্জ এনেছিলেন উনি, মারা গেছেন, উনি কীভাবে চেঞ্জ এনেছিলেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনায় আসছি। দেখো ভিপি এম ভেঙ্কাইয়া নাইডু এখানে বলেছেন, ঠিক আছে, এই এডিটোরিয়াল বলেছেন, তিনি বলেছেন ডক্টর নায়োদম্মা, প্রথম কথা হচ্ছে তার বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য এই কথাগুলো বলেছেন তিনি, কথাটা উঠে এসছে। হি ওয়াজ আ কেমিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট, কিল্ড হয়েছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182। হি ওয়ার্কস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। লাইফস্টাইল চেঞ্জ ফ্রম অ্যানসেন্ট টাইম, দেখো আমাদের প্রথম থেকে যেটা লাইফস্টাইল যেমন ছিল, মানুষ গুহাতে বাস করতো, তারপর আস্তে আস্তে যখন নিউ এরাতে এলো, তখন নিউ এরাতে এসে তারা কী করলো, প্রোডাকশানের সঙ্গে সঙ্গে তারা এক জায়গায় স্থির হয়ে বসবাস করা শুরু করলো, হেজিটেট মানে রোমিং করলো না এক জায়গা থেকে অন্য জায়গায়, যেটা যাওয়া আসা করতো, হ্যাঁ, খাদ্যের অভাব হতো, কিন্তু ওরা কী করলো, চাষবাস শুরু করে দিল এবং এক জায়গায় বসতি স্থাপন করে দিল এবং গ্রুপের মধ্যে। তা এই জিনিসটা আস্তে 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 দেখো এখন মডার্ন যে আমরা চলে এসেছি, টেকনোলজির যুগ চলে এসছে এবং টেকনোলজির অনেক উন্নতি করছি আমরা, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। তা এনার অবদান, যার নাম বলছেন ডক্টর ওয়াই নায়োদম্মা, এনার অবদান মানে অবিস্মরণীয়। পদ্মশ্রী রেসিপিয়েন্ট ছিলেন তিনি, নোটেড সায়েন্টিস্ট, ফর্মার ডিরেক্টর অফ সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই অ্যান্ড ফর্মার ডিজি ডিরেক্টর জেনারেল অফ দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের। লেদার ইন্ডাস্ট্রিতে আমাদের দেশে উন্নতি শিখরে নিয়ে যাওয়ার জন্য এনার ভূমিকা অবিস্মরণীয়। তিনি ডেড অ্যানিমেল স্কিল থেকে কালেক্ট করতেন, ঠিক আছে, এগুলো, এবং সায়েন্স টেকনোলজি ডিফেন্ড এখানে ক্রিয়েট করছে আমাদের। দেখো ইন্টারন্যাশনাল লেদার প্রোডাক্ট ডিমান্ড বেড়ে যায় এবং কোয়ালিটি লেদার প্রোডাক্ট আমাদের ভারতে আছে, তার মধ্যে যেগুলো শু তৈরি হয়, হ্যান্ডব্যাগ তৈরি হয়, ডিমান্ড প্রচুর থাকে। তার জন্য এনার ভূমিকা একটা মানে কি বলবো, অনেক ভূমিকা আছে এই ডক্টর ওয়াই নায়োদম্মার। সরকার ইনিশিয়েটিভ, সরকার মানে আমাদের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু যিনি এইটা লিখেছেন, উনি বলছেন এডিটোরিয়াল হিসাবে বলেছেন যে সরকার যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নিচ্ছে সেইগুলোর সঙ্গে এই ওয়াই নায়োদম্মা সায়েন্টিস্টের চিন্তা ভাবনার অনেকটাই মিল আছে, ঠিক আছে। যদি যেমন ধরো যদি কোনো মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সে ট্রিটেড ডিফারেন্টলি পাবে এবং রেসপেক্টেড পাবে ফ্যামিলিতে, ঠিক না। আরও কিছু এক্সাম্পল, যেমন ধরো প্রধানমন্ত্রী জনধন যোজনা আন্ডার হুইচ অ্যাবাউট 50 crore ব্যাঙ্ক অ্যাকাউন্টস ফর উইমেন। তাহলে ডক্টর নায়োদম্মা ওনার অনেক রকম গোল ছিল, ভিশন ছিল, পজিটিভ থিঙ্কার্স ছিলেন, বিশেষ করে সেলফ রিলিয়েন্স মোটিভেট ছিলেন, যা বর্তমানে আমাদের পিএমের মধ্যেও সেই চিন্তাভাবনাটা এবং তিনি সেই স্কিমগুলোও চালু করছেন, সেলফ রিলায়েন্স স্টেপস, ঠিক আছে, আত্মনির্ভর ভারত। ইউএন চার্টার যে প্রভিশনে তিনি রেফার করেছিলেন ডক্টর নায়োদম্মা, লিভ ইন ডিগনিটি, হ্যাভিং ওর্থ, ইকুয়ালিটি অফ রাইটস, বেটার স্টুডেন্টস অফ লাইফ, সিকিউরিটি ফোকাস করতেন। প্রিন্সিপাল অফ ফিলোসফি একই সেম, দেখো সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। সেটাই বলা হচ্ছে যে ডক্টর নায়োদম্মা গ্রেট সায়েন্টিস্ট ছিলেন। 1000 years ago উই হ্যাড আ গ্রেট সায়েন্টিস্ট। কারা কারা ছিলেন? বৌদ্ধদানা, আর্যভট্ট, ব্রহ্মাগুপ্তা, ভাস্করাচার্য, বরাহমিহির, কানাডা হচ্ছে সুশ্রুত, চরক, পতঞ্জলি etc. who made a pioneering contributions in various fields of knowledge, ঠিক না। তো একটা কথা এখান থেকে বোঝা যাচ্ছে যে নলেজ ইজ এ গ্রেট পাওয়ার, উই নিড টু প্রোভাইড নলেজফুল এডুকেশন,
শুধু এডুকেশন নিলে হবে না, নলেজফুল এডুকেশন নিতে হবে, তাহলেই কিন্তু কাজ দেবে ভবিষ্যতে। ডক্টর নায়াদাম্মা ওনার যা ইনিশিয়েটিভ চিন্তাভাবনা ছিল, তা বর্তমান সরকার যা ইনিশিয়েটিভ নিচ্ছে তার মিল পাওয়া যাচ্ছে। তাই আমাদের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু এই এডিটোরিয়ালে মেনশন করেছেন এই ব্যাপার নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত। কেমন লাগলো আমাকে বলবে। আমি ওই জন্য ইংলিশ এবং বেঙ্গলি দুটোকেই একসাথে বলি যাতে সবার সুবিধা হয়। তোমরা অবশ্যই ভিডিওগুলো ফলো করো, ভিডিওগুলো শোনো, এতে নলেজ গ্যাদার হবে, খুব ভালো হবে, তোমাদের পক্ষে খুব ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। নিজের বন্ধুদের শেয়ার করো যাতে এর বেনিফিটটা তারা নিতে পারে। বেল আইকনটা ট্যাপ করে রাখো যাতে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা, সায়নারা।